মুখ্যমন্ত্রী প্রোপাগান্ডা করছে। মুখ্যমন্ত্রী তো বাংলা ভাষা যারা বলতে পারে না তাদেরকে এই রাজ্যে এনেছে। এখানকার সাংসদ কি নাম, ইউসুফ পাঠান, বাংলা বলতে পারেন? উনি লোকসভাতে শপথ নেওয়ার পর বলছেন জয় গুজরাট। যে গুজরাটের নাম শুনলে মুখ্যমন্ত্রী রানু মণ্ডল হয়ে যায়, সেই মুখ্যমন্ত্রী সাংসদ তিনি বলছেন জয় গুজরাট। কীর্তি আজাদ বর্ধমানের সাংসদ, বাংলা বলতে পারেন? বাংলা বলতে পারেন না। তো মুখ্যমন্ত্রী সাকেত গোখলে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ, বাংলা বলতে পারেন? পারেন না। সুস্মিতা দেব, সন্তোষ মোহন দেব কংগ্রেস নেতা, তার মেয়ে, আসামের মহিলা, বরাক উপত্যকার মহিলা, তাকে নিয়ে এসে সুস্মিতা দেব, ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, সাকেত গোখলে প্লাস আর একজন মহিলা আছে যিনি বাঙালি কিন্তু বাংলায় থাকেন না, আরও সাগরিকা ঘোষ, আসানসোলে আমাদের সত্যকর্ণ সিনহা। তো এত 5 জন সাংসদ মুখ্যমন্ত্রী আমি আপনাকে হাতে গুনিয়ে দেখালাম লোকসভা রাজ্যসভা মিলে, তারা তো বাঙালি নেতার পেটে লাথ মেরেই তো সাংসদ হয়েছে। তারা তো বাঙালি, তার তৃণমূল করে কিন্তু বাঙালি তো। আজকে যদি ইউসুফ পাঠানের জায়গায় কোনো বাঙালি এখানে দাঁড়াতো, সে মুসলিম বাঙালি হোক বা হিন্দু বাঙালি হোক, সে তো সাংসদ হতে পারত। তার সাংসদের পেটে লাথটা কে, সাংসদ হওয়ার পেটে লাথিটা কে মেরেছে? মুখ্যমন্ত্রী মেরেছেন। আসানসোলে লাথিটা কে মেরেছেন? মুখ্যমন্ত্রী মেরেছেন। এখন ব্যারাকপুরে হয়তো মাল কম পড়িয়ে আছে, তাই মাল নিতে গেছে, ওখানে মতুয়াদের ওখানে গেছে, ভেবেছে ওখানে ভালো মাল করি পাওয়া যাবে। ব্যারাকপুরে এই যে ব্যারাকপুরের যে সাংসদের নাম বললেন, তিনি তো লোকসভাতেই যান না, হঠাৎ মাঝে মাঝে ডুমুরের ফুলের মতো আমরা দেখতে পাই আর কি। বাদবাকি সময় তো তোলাবাজি করেন। ব্যারাকপুরে তোলাবাজি করতে করতে তোলা শেষ হয়ে গেছে, এখন তাই ভাবছে যে একটু বিধায়ক হয়ে তো ব্যারাকপুরে তোলাবাজি করতাম, তো সাংসদ হয়েছি, একটু বেশি কামাবো না, পাশের জেলাতে চলে যাচ্ছে হঠাৎ করে। ওখানে গেলে আমার মমতা ঠাকুরের তোলাবাজিতে সংসার চলবে কী করে? মমতা ঠাকুরের, তার তোলাবাজি বন্ধ হয়ে গেলে। এদিকে ভৌমিক সাহেবের সংসার চলছে না, বড় হচ্ছে সংসার, কোটিতে তোলাবাজি চাই। যত সংসার বড় হচ্ছে এদের, তত এরা যত পদ বাড়ছে, বিধায়ক থেকে সাংসদ, তোলাবাজি আরও বেশি। দেখুন, আমার কাছে যা খবর, আমরা গোপন সূত্রে খবর পাচ্ছি যে ফিরহাদ হাকিম সাহেব ওখানে একটা বড় আবাসন ওনার কাছের ব্যবসায়ীকে দিয়ে বানাতে চায় এবং তাতে তার ভাগ আছে, অলিখিতভাবে ভাগ আছে, এরকম আমরা খবর গোপন সূত্র থেকে পাচ্ছি। তো সবাই বাড়িঘর বা দোকান যে পুরানো হয়েছে, এর পেছনে আদৌ কি আগুনটা লেগেছিল নাকি লাগানো হয়েছিল, সেটা ভালো করে তদন্ত হওয়া উচিত। আর মুখ্যমন্ত্রীর উপর রাগ হবে, এটাই তো স্বাভাবিক। এর আগে যখন কলকাতাতে একটি হোটেলে বেশ কিছু পর্যটক পুড়ে মারা গেল, তখন আমি ভবিষ্যৎবাণী করেছিলাম 2 মাস অপেক্ষা করুন, 2-3 মাসের মধ্যে আবার দেখবেন এই ধরনের ঘটনা ঘটবে। ঘটে গেল। আমি আজকে ভবিষ্যৎবাণী করছি 2-3 মাস অপেক্ষা করুন, আবার এই ধরনের হয় অবৈধ বাজিকার প্রহার নাই, বাজি ফাটবে, না হয় কোনো জায়গায় আগুন লাগবে কলকাতায় বা পশ্চিমবঙ্গে। এটাই পশ্চিমবঙ্গের ভবিতব্য, যতদিন পর্যন্ত এই রাহু বসে আছে পশ্চিমবঙ্গের ভাগ্যাকাশে। গোটা দেশেই এটা নিয়ম। আমরা গোটা দেশেই এখন নতুন সিস্টেম আছে, আমাদের বিভিন্ন পোর্টাল বা অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে কার্যকর্তাদের ট্র্যাকিং হয় এখন। অর্থাৎ আমি রাজ্য সভাপতি, আমার সেই অ্যাপে উল্লেখ আছে আমি রাজ্য সভাপতি, ইনি জেলা সভাপতি, এনার অ্যাপে উল্লেখ থাকবে। এনার যখন জেলা কমিটি হবে প্রত্যেকের নাম উল্লেখ থাকবে, বুথ কমিটিতে নাম উল্লেখ থাকবে। বিজেপি অ্যাডভান্স পার্টি, আমি এখান থেকে চাইলে আমার কোনো বুথের বুথ সভাপতিকে ডাইরেক্ট কল করতে পারি, আমার নাম্বার সেভ করতে লাগবে না, আমার মোবাইলে নেই। অ্যাপ খুলবো, অ্যাপ থেকে ডাইরেক্ট কল চলে যাবে তার কাছে, হোয়াটসঅ্যাপ কল চলে যাবে, হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যাবে, সব ব্যবস্থা বিজেপি করছে। তো বিজেপি পার্টি উইথ ডিফারেন্স বরাবরই বলে আসা হয়। সততার দিক থেকেও যেমন ডিফারেন্স, আমরা টেকনোলজির ব্যবহারের ক্ষেত্রেও গোটা দেশের মধ্যে অগ্রগণ্য। ইন্ডিয়া ডিজিটাল, বিজেপি ইন্ডিয়া ডিজিটাল না, জগৎ ডিজিটাল হচ্ছে। আপনিও এখন পান খেতে গিয়ে স্ক্যান করেন আর পার্সে রাখেন না। এখন তো প্রচুর মানুষকে দেখি এখন পার্সই রাখে না, বিশেষ করে পুরুষরা, পার্সের আর প্রয়োজনই হয় না সেরকম। তো এটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে হবে, না হলে ডাইনোসর হয়ে যেতে হবে। বিজেপি পরিবর্তিত হচ্ছে, বিজেপি ডিজিটাল এবং অ্যাকচুয়াল দুটো মিলে বিজেপি যে বিজেপি ছিল আগে, সেই বিজেপি যেমন পুরনো বিজেপি, এর মধ্যে গন্ধ আছে, স্বাদ আছে, তার সাথে নতুন এসেন্সও লেগেছে। দেখুন, বিজেপিতে পদ পরিবর্তন হওয়া হচ্ছে ভবিতব্য, মানে এটা বিজেপি হবে সারা জীবন, আমি সভাপতি থাকবো না, আমাকে পরিবর্তিত হতেই হবে আজ না হয় কাল। তো যখন পরিবর্তন হয় তার সাথে সাথে কমিটিও পরিবর্তিত হয়। কমিটির ক্ষেত্রে এবার আমরা নিয়ম করে দিয়েছি, নতুন যে জেলা কমিটি হবে তাতে পুরনো কমিটির 50% থাকবে। বুথের অবস্থা আমরা কাজ শুরু করেছি, এখনই তো বুথের অবস্থা বলা সম্ভব নয়, কাজ যখন আমরা শেষ করব তখন বলতে পারবো। মণ্ডল সভাপতিদের উপস্থিতি অত্যন্ত ভালো। একটি বিধানসভাকে আমরা ছাড় দিয়েছিলাম, যেহেতু তারা ভোটের প্রচারে ব্যস্ত, যেহেতু তাদের কালীগঞ্জ তাদের
পাশে, বাদবাকি সব জায়গা থেকে 90%-এর উপরে উপস্থিতি আছে, যেটা সাংগঠনিকভাবে খুব ভালো মনে করা হয়। আমার বিশ্বাস আগামী দিনে, কারণ আমরা পঞ্চায়েতেও এই জেলাতে খুব ভালো রেজাল্ট করেছিলাম, পঞ্চায়েতে আমাদের প্রচুর প্রধান তৈরি হয়েছিল এই জেলাতে। আগামী দিনে বিধানসভা নির্বাচনেও আমাদের এই নেতৃত্ব দেখতে পাচ্ছেন, বর্তমান সভাপতি, প্রাক্তন সভাপতি, আরও কিছু প্রাক্তন সভাপতি পেছনে আছেন, আমাদের মাপুজাদি আছেন, আমাদের রাজ্যের নেতা তাপস মিত্র আছেন, সবাই মিলে আমরা আগামী দিনে এইখানে আমাদের যতগুলো বিধানসভা জেতা সম্ভব সেই বিধানসভাগুলো আমরা জিতব। এই সমস্যা ততদিন না পর্যন্ত মিটবে, দেখুন রাজনীতির বিষয় নয়, এই বিষয়টা হচ্ছে দেশের বিষয়। বাংলাদেশের মতো ছোট দেশ, তার একটা জাবদা খাতা আছে যে আমার দেশের নাগরিক কারা। আমেরিকার মতো বড় দেশ, তারও একটা সেই ধরনের জাবদা খাতা আছে যে কারা আমার দেশের নাগরিক। ভারতবর্ষ স্বাধীনতার পর প্রথমেই এই কাজটা করতে হতো যে আমার দেশের নাগরিক কারা, এর একটা রেজিস্টার থাকে, তাকেই পোশাকি ভাষায় NRC বলা হয়, সিটিজেন রেজিস্টার যেটাকে বলে, ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন্স, NRC। তো সেটাকে এমন একটা ভয়ের জিনিস বানিয়ে দেওয়া হয়েছে, যেটা বাংলাদেশেরও আছে, মালয়েশিয়া মুসলিম কান্ট্রি তাদের আছে, আবার আমেরিকারও আছে। যতদিন না পর্যন্ত ভারতবর্ষের সরকারের কাছে এই নথিভুক্ত তথ্য থাকবে যে আমার দেশের নাগরিক কারা, ততদিন পর্যন্ত এই সমস্যা হবে, প্রতি বছর হবে, প্রতি মাসে হবে।